শ্রীনিবাস রামানুজনের জন্মদিন। এবং এই দিনটি আমরা সবাই জানি জাতীয় গণিত দিবস, ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে হিসেবে পালন করা হয়। এই দিনে আমরা সমস্ত উপস্থিত হয়েছি এবং আমরা আহ, গত বছর এবং তার আগের বছর এবং অন্যান্য বছরেও এই দিনটি পালন করে থাকি। এবং যারা নতুন গবেষক এবং কলেজের ছাত্র তাদের গবেষণাপত্র পাঠ এবং গবেষণা সংক্রান্ত অভিজ্ঞতা প্রদানের জন্য এই অনুষ্ঠানটা মূলত করা হয়। এই বছর যেহেতু পরিস্থিতিটা সম্পূর্ণ নতুন, প্যান্ডেমিক, এই পরিস্থিতিতে আমরা অনলাইনে একটা ভার্চুয়াল সেমিনারের আয়োজন করা হয়েছে। গত বছর বা তার আগের বছর অন্যান্য বছর আমরা কিন্তু নর্মাল সেমিনার করতাম বা অনুষ্ঠান করতাম। এবছর বিশেষ পরিস্থিতির জন্য আমরা অনলাইনে করতে বাধ্য হচ্ছি। আর সকলকে স্বাগত জানাই। আপনারা আজকে এই বিশেষ দিনে আপনারা আমাদের এই অনুষ্ঠানে জয়েন করেছেন এবং বিশেষ পরিস্থিতির মধ্যে জয়েন করে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে অনুষ্ঠান যেহেতু আমরা রাইট টাইমে শুরু করব, প্রথমে আমাদের যেটা রয়েছে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের উদ্বোধনী সঙ্গীত। প্রথমে হচ্ছে 8টা 5-এ আমরা উদ্বোধনী সঙ্গীত আমাদের অমিশিল ছাত্রী ননরোজ বিটি কলেজ, তিনি উদ্বোধনী সঙ্গীত গাইবেন। তারপরে 8টা 10 এই টাইমের মধ্যে আমাদের টিআইসি ডক্টর ডক্টর সত্য বেহেরা উনি অ্যাড্রেস জানাবেন। প্রোগ্রাম কোঅর্ডিনেটর 8টা 15 থেকে 8:30 আমাদের অ্যাড্রেস করবেন। পরবর্তীকালে আমরা পেপারগুলো 5টা পেপার আমাদের সামনে রয়েছে, সেগুলো পরপর আমরা উপস্থাপনের মধ্য দিয়ে এগোবো। লাস্টে ভোট অফ থ্যাঙ্কস, এই হচ্ছে প্রোগ্রামের মূল জিনিস। তাহলে আমরা মূল প্রোগ্রামে চলে যাচ্ছি। পমি, তুমি রেডি আছো আহ, উদ্বোধনী সঙ্গীত গাওয়ার জন্য? হ্যাঁ স্যার। তাহলে তুমি উদ্বোধনী সঙ্গীত শুরু করো, গাও। শুভ সন্ধ্যা সকলকে। আজকের এই মহান দিনে আমার প্রথম নিবেদন। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এই সমুদ্রে আর কভু হব না কভু হারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। আকুল নয়ন জলে ঢালো কিরণ তোমার, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপনে। লিখো অন্তর হলে নাহেরি হলো কিনারা, তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপনে। লিখো অন্তর হলে নাহেরি হলো কিনারা, কখনো বিপথে যদি ভূমিতে চাহে, কখনো বিপথে যদি ভূমিতে চাহে, অমনি অমুখ হেরি সরমেশে হই সারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আর কভু হব না কভু হারা।
ধরিয়াছি জীবনের ধ্রুব তারা। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের চারটি অমিশ্রীকে, খুব সুন্দর গান গেয়েছে, উদ্বোধনী সঙ্গীত। এরপরে আমরা চলে যাব আমাদের বর্তমান টিআইসি ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর সত্যপ্রিয় বেহরা মহাশয়কে অনুরোধ করব ওনাকে কিছু বলার জন্য। হ্যালো সত্যপ্রিয় বেহরা। হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ, হ্যাঁ হ্যালো। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর। Good evening to all of you. Welcome to everyone in this seminar. Special thanks to Dr. Surapati Pramanik, Assistant Professor of Nandalal Ghosh BT College. I am very much glad to see that during pandemic situation, that means that is COVID-19, Dr. Surapati Pramanik sir has initiated to organize the program, and it is a great of effort, basically sharing by sir and his dedication to the discipline of mathematics. So this seminar is contributions of Srinivas Ramanujan in mathematics. So very good topic. In my knowledge, that thing I am telling one thing. I have lack of knowledge on the subject of mathematics. Our Pramanik sir, Dr. Surapati sir, is the enlightened treasure of mathematics to share his personal opinions on the birth of great mathematician, Indian mathematician Ramanujan. So, in my own opinion, so in my personal doctrine, that mathematics is related to everywhere of the human civilization. That is why without mathematics, life may be recognized is very, very difficult. So that mathematics must be applicable to every human life from the past to present civilization. So I feel thanks to organizers basically motivated by Surapati sir, because when I have joined as assistant professor on 19th July 2018 at Nandalal Ghosh BT College, in personal view of discussion I am telling, when I am sitting in the staff room, our SP sir always involved in the laptop and doing something for his own satisfaction, because it is the contribution for his own subject or learning, and always loving, sharing, dedication, everything to the students, those who are present students of our college, and as well as also relate with the pass out students. I am very much happy during this pandemic situation. He is organizing that our program is very much benefited to the students. So during this lockdown period and our pandemic situation, all the human civilization is dependent on the online process of learning, online teaching, online everything. So we have different type of platforms. So we are engaged in the teaching learning process. So how to shape and how to
say he is a great person or he was a great person. Why? Because only his or her contribution to the discipline or every aspect of life. So whatever may be. So when we are going to, suppose we are going to organize any program, there is a mathematics. When you are going to smoothly running your family, there is mathematics. When you are going to organize or any type of educational institution or any type of agencies, that mathematics is very much associated to everyone. So without mathematics, suppose we are going to start from home to mark, that there is mathematics. So if you have seen and if you have to observe in your day-to-day life, mathematics is related to every stage and aspects of your human life. So that is why I have very few knowledge. I have lack of knowledge in mathematics. But that is why I are coming to the arts background. So in my personal view, I observe that SV sir is most enlightened teacher of subject mathematics, and in this seminar, going to share his contribution in the subject of mathematics. So I heartfelt thanks to everyone, organizers, my students. Tommy Sil has sung very nice inauguration song, and those who are participants involved in the program and associated with the program and joined in the program. Thanks to in this seminar. Thank you to all. Sir, হয়ে গেল স্যার? থ্যাংক ইউ ভেরি মাচ। Okay, sir. Thank you. অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর সত্যব্রত বেহারাকে ওয়েলকাম অ্যাড্রেস জানানোর জন্য। আমি পয়েন্ট হিসেবে কিছু কথা বলে আমরা মূল প্রোগ্রামে চলে যাব। যারা জয়েন করেছে প্রত্যেকে আন্তরিক অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। প্রত্যেকে শ্রদ্ধা জানাচ্ছি। তো আজকে বিশেষ দিন, আমরা জানি যে আজকে রামানুজের জন্মদিন। এই দিনটিকে আমরা জাতীয় গণিত হিসেবে পালন করি। তো ওনার সম্পর্কে একটু সামান্য কিছু বলবো, তারপরে আমরা মূল প্রোগ্রামে চলে যাব। রামানুজম, কেন আমরা রামানুজের জন্মদিন পালন করি? আমাদের গর্বের, তিনি যে কন্ট্রিবিউশন রেখে গেছেন তার জন্য আমরা তাকে গর্ববোধ করি এবং সারা বিশ্ব তাকে স্বীকৃতি দিয়েছে। তারপরে আমরা সেটাকে অনুকরণ করি। এটা হচ্ছে দুর্ভাগ্য হলো সত্যি যে আমাদের ভারতবর্ষে সেই গণিতবিদ হোক বা যে কোনো বিষয়েই চরম সাফল্য লাভ করলেও দেশ থেকে প্রথমে স্বীকৃতি আসে না। স্বীকৃতি প্রথমে বিদেশিরা দেয়, তারপরে পরে আমরা স্বীকৃতি দিই। সব ক্ষেত্রে দেখা গেছে, রামানুজনের ক্ষেত্রে ব্যতিক্রম নয়। আমরা আলোচনার মধ্যে সেটা আমাদের গত বছর বা তার আগের বছর যে সমস্ত সেমিনার আমরা করেছিলাম রামানুজমকে নিয়ে, সেগুলো আমরা ডিটেলস আলোচনা করেছি। এবছর যদিও আমরা সেমিনারের নাম রেখেছি কন্ট্রিবিউশনস অফ রামানুজন ম্যাথামেটিক্স, মূলত আমরা যেটা করবো সামান্য একটু রামানুজনের কন্ট্রিবিউশন আলোচনা করব। আর নতুন গবেষকরা যে সমস্ত গবেষণাপত্র রচনা তৈরি করেছে সেগুলো উপস্থাপন করার সুযোগ আমরা আজকে দেব বা দিয়েছি, যাতে নতুন গবেষণা করার উৎসাহ পায়। রামানুজনকে নিয়ে সারা দেশেই সেমিনার হচ্ছে। আমি 8টা অব্দি একটা সেমিনার ছিলাম, অন্যান্য জায়গায় সেমিনার হচ্ছে এবং গোটা দেশে এই দিনটাকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। এবং আমরা জানি সবাই গণিত জীবনের, যেটা আমাদের টিএসসি স্যার বলছিলেন, প্রত্যেকটা ক্ষেত্রে জড়িত। অর্থাৎ গণিত মানে কি? গণিত মানে হচ্ছে ফর্মাল লজিক, অর্থাৎ প্রথাগত যুক্তি। যে যুক্তি আমাদের সমস্ত কাজে লাগে, অর্থাৎ যেখানেই যুক্তি লাগে সেখানেই ম্যাথামেটিক্স। এবং সংখ্যা আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই সংখ্যা নিয়ে রামানুজন প্রচুর কাজ করেছিলেন। আর তার সম্পর্কে সামান্য একটু বলে আমি মূল প্রোগ্রামে চলে যাব। রামানুজন 1887 খ্রিস্টাব্দে 22 ডিসেম্বর জন্মগ্রহণ করেন রোড মাদ্রাস প্রেসিডেন্সি, ব্রিটিশ ইংরেজ সেই সময়। এবং উনি মাত্র 32 বছর বয়সে 1920 26 এপ্রিল দেহত্যাগ করেন। তার সংক্ষিপ্ত মাত্র 25 বছর জীবনে তিনি মোটামুটি
9000 রেজাল্টস বেশিরভাগই হচ্ছে আইডেন্টিটিস এবং ইকুয়েশনের উপর কাজ করেছিলেন, এবং এর মধ্যে অনেকগুলো অত্যন্ত নভেল এবং নতুন ছিল, এবং সবগুলো আনকনভেনশনাল রেজাল্ট ছিল, যেগুলো পরবর্তীকালে রামানুজম প্রাইম, রামানুজম থিটা ফাংশন, পার্টিশন ফর্মুলা, মক থিটা ফাংশন ইত্যাদি, এবং এইগুলো নতুন গবেষণার ক্ষেত্রে উন্মোচন ঘটিয়েছিলেন তিনি, এবং অনেক ইন্সপিরেশন দিয়েছিলেন তিনি কাজগুলো করার জন্য। এবং তার অধিকাংশ যে সমস্ত ক্লেম গুলো ছিল সেগুলো কিন্তু বর্তমানে প্রমাণিত হয়েছে, প্রমাণিত হয়ে চলেছে। এবং তার নামে একটা জার্নাল রয়েছে, রামানুজন জার্নাল, সায়েন্টিফিক জার্নাল, এবং গণিতের সমস্ত বিষয় এরিয়াগুলো, উল্লেখযোগ্য এরিয়ার উপর সেটা প্রকাশিত হয়, গবেষণাপত্র শেখানো। এবং তার নোটবুকে যে সমস্ত সমস্যাগুলো ছিল এবং আনপাবলিশড ওয়ার্ক ছিল, সেইগুলো স্টাডি করে প্রচুর গবেষণাপত্র তৈরি হয়েছে এবং নতুন নতুন আইডিয়া তৈরি হয়েছে। যেমন 2011 এবং 2012 সালে রিসার্চার কন্টিনিউ টু ডিসকভার দ্যাট mere comments in his writings about simple properties and similar outputs for certain findings were themselves profound and subtle number theory, results that remained unsuspected until nearly a century after his death. He became one of the youngest fellows of the Royal Society and only the second Indian, and the first Indian to be elected as fellow of Trinity College, Cambridge. যদি আমরা দেখি হার্ডির অরিজিনাল লেটার গুলো যদি আমরা পড়ার সুযোগ পাই বা পড়ি, তাহলে আমরা দেখতে পাবো যে সিঙ্গেল লুক ওয়াজ এনাফ টু শো দ্য could have been written only by a mathematician of the highest caliber, comparing Ramanujan to mathematical genius such as Euler and Jacobi. Actually, হার্ডি অয়লার এবং জ্যাকোবির সঙ্গে আমাদের রামানুজনকে তুলনা করেছিলেন। তিনি অত্যন্ত ধর্মীয় ধর্ম মেনে চলতেন, মানে হিন্দু ধর্মর অত্যন্ত ধর্মভীরু বলা যায়, এবং অদ্ভুত ভাবে মানে তিনি তার সমস্ত জ্ঞানকেই ঈশ্বরের কাছ থেকে পাওয়া বলে তিনি মানতেন। He once said, "An equation for me has no meaning unless it expresses the thought of God." Am I audible? হ্যাঁ স্যার, Hello, am I audible? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে। An equation for me has no meaning unless it expresses a thought of God. এই কথাটি রামানুজন বলেছিলেন। রামানুজনের বাবা তিনি কিন্তু একজন ক্লার্ক ছিলেন, শ্রীবাসন আয়াঙ্গার, তিনি শাড়ির শপ। তার মা হাউস ওয়াইফ ছিলেন এবং লোকাল যে টেম্পল ছিল সেখানে কিন্তু গান গাইতেন। সেখান থেকে কিন্তু তার সন্তানকে তৈরি করেছিলেন। এবং তার বাবা যেহেতু সারাদিন ব্যস্তই থাকতো দোকানে, তার বাইরে থাকতেন, তার মাই কিন্তু তার দেখাশোনা করতেন, এবং তার ফলে তার মায়ের সঙ্গে একটা ক্লোজ সম্পর্ক তৈরি হয়েছিল। এবং তার মায়ের কাছ থেকে ট্র্যাডিশনাল পুরাণ যে সমস্তগুলো রয়েছে সেগুলো তিনি শিক্ষা নিয়েছিলেন, শিখেছিলেন, এবং ধর্মের সঙ্গীত তার উপর প্রভাব ফেলেছিল যেহেতু তার মার কাছ থেকে এগুলো শুনেছিলেন, এবং মন্দিরের পূজা, এইগুলো মিলেই তার মধ্যে একটা ধর্মীয় চেতনা ছিল ভেতর ভেতর, এবং এই ধর্মের গোড়ামেও কিছু ছিল যেগুলো পরবর্তীকালে কিন্তু ভালো মন্দ দুটোই হয়েছে। একদিকে ভালো কোন দিকে, যে গবেষণা গভীরভাবে মনোনিবেশ করেছেন, সব ঈশ্বরের দান, ঈশ্বরের ভাবনা বলে গভীর মনোযোগী কাজ করে গেছেন। ক্ষতি কোন দিকটা হয়েছিল, যে তিনি ব্রাহ্মণ ছাড়া কারো হাতে খাবেন না, নিজের রান্না নিজে খেয়েছেন, এবং মাংস খাবেন না ইত্যাদিতে পরে কঠোর ইচ্ছে সাধন করতে গিয়ে শরীরে প্রচন্ড ক্ষতি করেছিলেন, এবং সেটা কিন্তু অ্যাকচুয়ালি তার মৃত্যুর কারণও ছিল।
এটা খুবই দুর্ভাগ্যের, কিন্তু এটা সত্যি ঘটনা। আর এত কম বয়সে চলে না গেলে আমরা আরো রামানুজের কাছ থেকে অনেক কিছু পেতে পারতাম। মাত্র 11 বছর বয়সে কিন্তু যথেষ্ট গণিতের জ্ঞান তিনি অর্জন করেছিলেন, এবং এস এন লনির বইটা তিনি অ্যাডভান্স ট্রিগোনোমেট্রি কমপ্লিট করেছিলেন। কিন্তু সমস্যা ছিল যে অঙ্কের প্রতি তার এত বেশি ভালোবাসা যে অন্যান্য সাবজেক্টকে পড়াশোনা করতে তার আগ্রহ ছিল না, অঙ্ক নিয়ে মেতে থাকতেন। এটা অনেকের মধ্যে আমরা দেখি, যার জন্য কি হচ্ছিল, তার পড়াশোনার যে লাইফ সেটা কিন্তু দীর্ঘত হয়নি। প্রথমে যে পড়াশোনা, অর্থাৎ আমরা যেভাবে মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিক অনার্স মাস্টার ডিগ্রি, এই প্রথমে পড়াশোনা কিন্তু হয়নি, কারণ তিনি অঙ্ক ছাড়া অন্য কিছু সেভাবে মনোযোগ দিতেন না বলে। এটা একটা তার পক্ষে নেগেটিভ হয়েছিল সেই সময়, কিন্তু সেটা পজিটিভ দিকেও আমরা দেখতে পাবো পরবর্তীকালে, যে প্রথমভাবে পড়াশোনা না করেও কত জিনিয়াসই থাকে। এবং আমরা যদি দেখি যে he completed mathematical exams in a half the allotted time, মানে অর্ধেক সময় তিনি কিন্তু গণিতের পরীক্ষাগুলো শেষ করে দিতেন। and showed a familiarity with geometry and infinite series, কোন লেভেলে? এইচএস লেভেলে। এবং 1902 সালে রামানুজন দেখিয়েছিলেন কিভাবে কিউব ইকুয়েশন সলভ করতে হয়, এবং তিনি নিজস্ব মেথড তৈরি করেছিলেন কোয়াড্রেটিকের ক্ষেত্রে, সলভ কোয়াড্রেটিক ইকুয়েশন। দ্য ফলোইং ইয়ার, পরবর্তীকালে তিনি পরের বছর ট্রাই টু সলভ দ্য কুইন্টিক, নট নোয়িং দ্যাট ইট কুড নট বি সলভ বাই রেডিক্যালস। এবং যখন তিনি 16 বছর বয়স ছিলেন, অর্থাৎ 1903 সালের দিকে যদি আমরা দেখি, রামানুজন obtained from a friend a library copy of a synopsis of elementary results in pure and applied mathematics। এই বইটা তিনি পেয়েছিলেন তার বন্ধুর কাছ থেকে, জিএস কার্ডের কালেকশন থেকে। 5000 থিওরেম ছিল, এবং রামানুজন সেগুলো কিন্তু বারবার পড়াশোনা করেছেন ডিটেলে। এবং এইগুলো তিনি গভীরভাবে কিন্তু পড়াশোনা করেছিলেন, অর্থাৎ তার নিজস্ব জায়গা ছিল স্টাডি করা। তো এই সময় যখন সেইগুলো পড়তো, বাকিরা কিন্তু এগুলো ভাবাই যেত না। এবং টাউন হায়ার সেকেন্ডারি স্কুলে 1904 সালের পর যেটা হলো, রামানুজন ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য কে রঘুনাথ রাও প্রাইজ ফর ম্যাথামেটিক্স বাই দ্য স্কুল হেডমাস্টার। অর্থাৎ 1904 সালে কিন্তু পুরস্কার পেয়েছিলেন কৃষ্ণদেব আর্যের কাছ থেকে। আর ইন্ট্রোডিউস রামানুজন অ্যাজ দ্য outstanding student who deserved scores higher than the maximum. He received a scholarship up to study at Government Arts College. স্কলারশিপ পেয়েছিলেন, কিন্তু সমস্যা যেটা দেখা দিয়েছিল, but was to intend to mathematics that he could not focus on any other subjects. এগুলো তিনি অন্যান্য বিষয়ে মনোযোগ দিতে পারছিলেন, যেটা আগে বলছিলাম। দেখা গেল তিনি সব বিষয়ে পাশ করতে পারলেন না, কারণ হচ্ছে অন্য বিষয়ে মনোযোগ দেওয়ার মতো তার সময় ছিল না। অন্তরে গভীর প্রেম গণিতময় সবকিছু, যার জন্য অন্য বিষয়ে পাশ করতে হবে এই চেতনাও তার কাছে লুপ্ত হয়ে গেছিল, যার ফলে তিনি কিন্তু স্কলারশিপটা হারিয়েছিলেন। এবং 1905 সালে বাড়ি থেকে তাকে চলে যেতে হয়েছিল, বিশাখাপত্তনমে চলে গেলেন, এবং সেখানে কিছু করারও ছিল না। লেটার তিনি পরবর্তীকালে কলেজে ভর্তি হয়েছিলেন মাদ্রাজে। Here he passed in mathematics, choosing only to attempt questions that appealed to him and leaving the rest unanswered. মানে কঠিন প্রবলেমটা করেছেন, বাকিগুলো করার ইচ্ছা তার হয়নি। এটাই হয় অনেক, খুব ভালো যারা গণিত দেখা এক্সট্রা জিওমেট্রি করতে যায়, বাকিগুলো করতে চায় না, যেটা সব থেকে কঠিন সেটাই। কিন্তু যেটা হলো যে অন্যান্য সাবজেক্ট খুব পোরলি পারফর্ম করলেন, যেমন ইংলিশ, ফিজিওলজি, এগুলো কিন্তু উত্তরই করলেন না, সংস্কৃত, যার ফলে তিনি উত্তীর্ণ হতে পারলেন না, ফেলো অফ আর্টস নষ্ট হলো। তাহলে এফএ ডিগ্রি তার হলো না, কিন্তু কলেজ তাকে ত্যাগ করতে হলো। কিন্তু ঘটনা যেটা হলো, আশ্চর্যের ব্যাপার, এই ফেলগুলো তারা কিন্তু গণিত প্রীতিকে দূর করতে পারলো না, আরো গভীরভাবে গণিতের প্রতি আকৃষ্ট হলেন।
তবে ইন্ডিপেন্ডেন্ট রিসার্চটা করতে আরম্ভ করলো ম্যাথামেটিক্স, ফর্মাল কোনো ট্রেনিং ছাড়াই কিন্তু তার গবেষণা চলতে হবে। এবং অত্যন্ত দারিদ্রতার মধ্য দিয়ে, এবং এক কথায় বলা যেতে পারে স্টারভেশন, অনাহার, এর মধ্য দিয়ে কিন্তু গণিত চর্চা কোনো সময় তিনি ছাড়েননি। এরপরে যেটা ঘটনা ঘটলো 23 বছর বয়সের দিকে, মানে এই বয়সটা অত্যন্ত ক্রিয়েটিভ বয়স, আর যে এত পাগল গণিত নিয়ে তার মধ্যে সমন্বয় সময় তৈরি হয়। এই সময় তার সঙ্গে দেখা হলো ইন্ডিয়ান ম্যাথামেটিক্যাল সোসাইটির যিনি প্রতিষ্ঠাতা ভি রামস্বামী আয়ারের সঙ্গে। এইটা তার, তিনি কি করলেন, রামানুজনকে অন্যান্যদের সঙ্গে পরিচিতি ঘটালেন, মাদ্রাজ ম্যাথমেটিক্যাল সার্কেলসে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় ঘটালেন। কিন্তু মূল ব্রেক থ্রু এসেছিল যখন রামানুজন হার্ডির কাছে তার গবেষণাটা পারে, কারণ তার লেখা পুরো উদ্ধার করার মতো সে সময় ভারতবর্ষের অতটা চল ছিল না প্রথমে গবেষণা। তার জন্য উনি কি করলেন, রামানুজন হার্ডির কাছে কিন্তু যোগাযোগটা করেছিলেন। হার্ডি যেটা হয়েছিল, রামানুজনকে কিন্তু উনি চেয়েছিলেন তিনি যেন ইংল্যান্ডে যান, মানে হার্ডির সঙ্গে তার করেসপন্ডেন্স যেটা হয়েছিল। এবং হার্ডি enlisted a college lecturing in Madras. PH নেভি লিগে পাঠিয়েছিলেন টু মেন্টর and bring রামানুজন টু ইংল্যান্ড। তো নেভেলি রামানুজনকে জিজ্ঞাসা করেছিল বা ইংল্যান্ডে যাওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু সমস্যা একটা ছিল যে নীল পানি সমুদ্র পার হবে কিনা। সেই সময় ভারতবর্ষের লোক সমুদ্র পার হতে চাইতো না, কিন্তু ঘটনাক্রমে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে তার বাবা মা তার এটাকে উজ্জ্বল করেছিল, অর্থাৎ না যাওয়ার ব্যাপারটাকে রাখেনি। অ্যাপারেন্টলি Ramanujan's mother had a vivid dream in which the family goddess, the deity of Namagiri, commanded her to stand no longer between her son and the fulfillment of his life purpose. অর্থাৎ অদ্ভুতভাবে তাদের গৃহদেবতা ডেইটি অফ নমগিরি তাকে মানে এই বাধা হতে নিষেধ করেন বলেই রামানুজন বিদেশে যায় এবং ইংল্যান্ডে যায়। এবং আমরা জানি ইংল্যান্ডে যাওয়ার পরে তার জীবনের ব্যাপক পরিবর্তন আসে, এবং যে সমস্ত গবেষণাপত্রগুলো গেছিল হার্ডি সঙ্গে, সেগুলো নতুন করে হার্ডি দেখেন এবং পথ দেখান গবেষণাপত্র কিভাবে লিখতে হবে না লিখতে হবে, তার সাথে সহযোগী হিসেবে কাজ করেন। এবং অদ্ভুত সমস্ত রেজাল্টগুলো আমরা পেয়েছি, যার জন্য আজকে আমরা এই আলোচনা করতে পারছি এবং সারা পৃথিবীর লোক হার্ডিকে এবং রামানুজনকে চেনে। তো সুতরাং আমরা হার্ডির কাছেও ঋণী আছি, সেটা হচ্ছে আমাদের রামানুজনকে কিছুটা সামনের দিকে নিয়ে আসার ক্ষেত্রে। আমি বেশি সময় নেব না, অনেক এর আগেও আলোচনা হয়েছে যেহেতু, তার জন্য ওগুলো বলবো না। আমি শুধু যেটা বলবো যে রামানুজনকে নিয়ে উন্মোদনা প্রচুর রয়েছে আমাদের, তার কারণও রয়েছে, কারণ তার মতো ইনোভেটিভ মানুষ কিন্তু খুব কম ছিল। তার ডায়েরি থেকে কত কিছু হয়েছে এর আগে আমি উল্লেখ করেছি। 2011 সালে 125তম অ্যানিভার্সারি অফ হিজ বার্থ, দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ডিক্লেয়ার্ড দ্যাট 22nd December উইল বি সেলিব্রেটেড এভরি ইয়ার এজ এ ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে। আর তখনকার প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং, তিনি ঘোষণা করেছিলেন 2012 সালকে ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে হিসাবে ইয়ার হিসেবে পালন করা হবে। এবং রামানুজন আইটিসিটি, যেটা ইনফরমেশন টেকনোলজি স্পেশাল ইকোনমিক জোন ইন চেন্নাই, দ্যাট ওয়াজ বিল্ড ইন 2011, 2011 সালে সেটা তৈরি করা হয়েছিল। আমরা যদি কিছু পপুলার কালচারের দিকেও তাকাই, ম্যান হু নিউ ইনফিনিটি is a 215 film based on a book. The British actor Dev Patel portrays Ramanujan. তো তাকে নিয়ে সিনেমা হচ্ছে আমরা জানি,
দেখেছি অনেকে আমরা। আর গুগল honored Ramanujan on his 125th birth anniversary by replacing its logo with a doodle on its homepage. কারণ প্রশ্ন হচ্ছে যে হারি রামানুজনকে কি চোখে দেখতো। তো অ্যাকচুয়ালি উনি 100-এর মধ্যে মার্কস দিতে বললে 100-এর মধ্যে কিন্তু 100ই রামানুজনকে দিয়েছিলেন, বাকিকে নিজেকে কিন্তু 25 দিয়েছিলেন। সেখান থেকে বোঝা যায় যে কতটা রেসপেক্টের চোখে রামানুজনকে দেখতেন হার্ডি। তো এই মহান গণিতবিদের সম্বন্ধে কিছু আলোচনা আমরা শুনবো, আর নতুন যারা গবেষণা করছে তাদের কথাও শুনবো। এই দিনে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। আর রামানুজন সম্পর্কে আজকে সারাদিন ধরে সারা দেশে বিভিন্ন সেমিনার, বিভিন্ন আলোচনা হচ্ছে, সেখানে সব অংশগ্রহণ করেছি। এখন আমি সবাইকে স্বাগত জানাচ্ছি এবং মূল প্রোগ্রামে আমরা চলে যাব। এরপরে আমাদের যে মূল প্রোগ্রাম আছে তার চেয়ারপারসন আমাদের টিআইসি ডক্টর সত্যপ্রিয় বেহারা। আর সত্যপ্রিয় বেহারা মহাশয়কে আমি বলবো যে আপনি আসন গ্রহণ করুন, আর আমি প্রত্যেকটা পেপারের প্রেজেন্টারের নাম বলবো, তারা পেপারগুলো প্রেজেন্ট করবেন। স্যার আপনি আছেন? হ্যাঁ হ্যাঁ আছি আছি আচ্ছা, তাহলে আমরা চলে যাচ্ছি মূল প্রোগ্রামে, কারণ অলরেডি আমরা টাইম মেনটেন করছি। টাইম মোটামুটি মেনটেনই হয়েছে। প্রথম যে পেপারটা রয়েছে, দেবেঙ্গনা ব্যানার্জি তুমি রয়েছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন আমাদের যে সবাইকে স্বাগত আবার জানাচ্ছি। আমরা মূল পেপার প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। দেবেঙ্গনা ব্যানার্জি, ম্যাথামেটিক্স স্টুডেন্ট, নন্দলোজ বিটি কলেজ, সেকেন্ড সেমিস্টার, এবার থার্ড সেমিস্টার উঠবে আর কি। তার বিষয়বস্তু হচ্ছে কন্ট্রিবিউশন অফ রামানুজন ইন ম্যাথামেটিক্স স্টাডি। তিনি খুব সংক্ষিপ্ত একটা স্টাডি করেছেন, সেটা আপনাদের সামনে উপস্থাপন করবেন। চলে এসো, দেবাঙ্গনা ভিডিও অন করে পেপার পড়বে, অসুবিধা নেই। স্যার আমি একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি যে হ্যাঁ পেপার প্রেজেন্টার্স আমার স্টুডেন্ট তো সবাই না? হ্যাঁ হ্যাঁ সবাই। হ্যাঁ হ্যাঁ না, আমাদের স্টুডেন্ট আছে, বাইরেও আছে ডক্টর। ঠিক আছে, অনলি মানে টাইম দেবে নট মোর দেন 5 মিনিটস, তার থেকে অধিক দেবে না। বা কত সময় রেখেছেন আপনি? আমি 10 মিনিট করে টাইম রেখেছি। এবার যদি এইভাবে আমরা সারাটার মধ্যে শেষ করার চেষ্টা করি। হ্যাঁ ঠিক আছে। আর একটা কথা বলি যে হ্যাঁ মানে মেন হচ্ছে তার সাবজেক্ট মানে টপিকটা করবে, টপিকটা তার অবজেক্টিভস এবং ফাইন্ডিংস, এই আচ্ছা। তিনটা জিনিস বললো স্যার। আর তার থেকেও কি বেশি দরকার? না ঠিক আছে, ওরা ওরা জানে মোটামুটি স্যার। হ্যাঁ 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 কনফারেন্স করে দিন ভালো হবে, হ্যাঁ কারণ এতে ডিটেলস না হ্যাঁ পড়ে অনলি অবজেক্টিভস এবং তার হুম, ফাইন্ডিংস, এই দুটো জিনিস বললেই সাফিসিয়েন্ট। আচ্ছা। তাহলে আমি যারা প্রেজেন্টার রয়েছে একটু অনুরোধ করব সময়ের জন্য, যে তোমরা তোমাদের পেপারের অবজেক্টিভ কি আর ফাইন্ডিংস এবং কনক্লুশন এগুলো অবশ্যই বলবে। আপনি কি আর কি বলতে চাইছেন বলুন, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, প্রথম যে প্রেজেন্ট করবে সেটা হচ্ছে দেবাঙ্গনা ব্যানার্জি। হ্যাঁ, তুমি ভিডিও মোডে চলে এসো, তুমি তোমার পেপার উপস্থাপন করো। হ্যাঁ স্যার। ঠিক আছে। হ্যাঁ শুভ সন্ধ্যা সকলকে। আজ 22শে ডিসেম্বর রামানুজনের 133তম জন্মদিন আমরা সেলিব্রেট করছি। সেই উপলক্ষেই আমার এই প্রেজেন্টেশন, রামানুজনের গণিতে অবদান। গণিতে তো তেনার অনেক অবদানই রয়েছে, তো আমি দুটো ছোট অবদান তা এখানে আলোচনা করছি। তো আমার উদ্দেশ্য হচ্ছে হার্ডি রামানুজন ট্যাক্সি নাম্বার উপস্থাপন করা, আর ম্যাজিক স্কোয়ার দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে ম্যাজিক স্কোয়ার উপস্থাপন করা, ম্যাজিক স্কোয়ার সম্পর্কে উপস্থাপন করা। তো প্রথমে যেটা রয়েছে হার্ডি রামানুজন ট্যাক্সি নাম্বার, তো এর পেছনে একটা গল্প রয়েছে ছোট। সেটা হচ্ছে রামানুজন যখন এদেশ থেকে ইংল্যান্ডে পড়াশোনা করতে গেছিলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, তো সেই সময় তার সহকর্মী ছিলেন জিএইচ হার্ডি। তো ওনাদের দুজনের মধ্যে বন্ধুর সম্পর্ক ছিল। তো রামানুজন যখন অসুস্থ হয়ে পড়েছিলেন তখন তাকে হাসপাতালে ভর্তি করা হয়, ইংল্যান্ডের এক হাসপাতালে। সেই হাসপাতালে দেখতে যাওয়ার সময় হার্ডি একটি ট্যাক্সি নিয়ে তাকে দেখতে গেছিলেন, এবং হাসপাতালে পৌঁছে দুজন গণিতজ্ঞ মুখোমুখি হয়ে যখন হার্ডি বলেছিলেন যে তিনি যে ট্যাক্সিটি করে এসছেন সেই ট্যাক্সিটির নাম্বারটা খুব একটা
ভালো লাগেনি তার। নাম্বারটা খুবই সাধারণ একটা নাম্বার। তো সেটা শুনে রামানুজন জিজ্ঞাসা করেছিলেন ওই হসপিটালে অসুস্থ অবস্থাতেই যে কি সেই নাম্বারটা। তো হার্ডি বলেছিলেন নাম্বারটা হচ্ছে 1729। তো সেটা শুনে রামানুজন বলেছিলেন নাম্বারটা মোটেই একটি সাধারণ নাম্বার নয়, এটি হলো সবচেয়ে ক্ষুদ্রতম নাম্বার যেটাকে দুটো কিউবের যোগফল আকারে দুটো ভিন্ন উপায়ে প্রকাশ করা যায়। যেমন 1729 ইকুয়ালস টু 1 কিউব প্লাস 12 কিউব, এই একটা আকারে প্রকাশ করা যায়। আর একটা হচ্ছে 10 কিউব প্লাস 9 কিউব, এই আকারে প্রকাশ করা যায়। তো এখান থেকেই নাম হয়েছে এই 1729 সংখ্যাটার রামানুজন হার্ডি ট্যাক্সি নাম্বার। তো আমরা দেখতেই পাচ্ছি যে হাসপাতালে অসুস্থ অবস্থায় থেকেও শুধুমাত্র নাম্বারটা শোনা মাত্রই রামানুজনের এত তেনার পর্যবেক্ষণ ক্ষমতা এবং সংখ্যা সম্পর্কে জ্ঞান এতটাই তীক্ষ্ণ ছিল, তিনি অসাধারণভাবে সংখ্যাটা ব্যাখ্যা করেছিলেন এবং হার্ডিকে বুঝিয়ে দিয়েছিলেন কিভাবে সংখ্যাটা প্রকাশ করা যায়। তো এটি হলো 1729 ট্যাক্সি ক্যাব নাম্বার। দ্বিতীয়টি হলো ম্যাজিক স্কোয়ার। ম্যাজিক স্কোয়ার যে স্কোয়ারটা দেখা যাচ্ছে এই স্কোয়ারটাই হলো ম্যাজিক স্কোয়ার। ম্যাজিক স্কোয়ারের ম্যাজিক এটাই, এখানে যে কোনো রো যদি আমরা দেখি সেই প্রত্যেকটা রোয়েরই যোগফল হবে 139। প্রথম রো, দ্বিতীয় রো, তৃতীয় রো, চতুর্থ রো, প্রত্যেকটা রোয়ের যোগফলই হবে 139। এবার যদি আমরা কলাম হিসাবে দেখি তো প্রত্যেকটা কলামেরই যোগফল হবে 139। এবার যদি আমরা কোনাকুনি দেখি, কোনাকুনি দেখলেও দেখতে পাবো এই চারটে সংখ্যা কোনাকুনি তাদের যোগফল 139। যদি মাঝের চারটে সংখ্যা নিই তাহলে মাঝের চারটে সংখ্যার যোগফল হবে 139। এবং প্রথম যে সারিটি রয়েছে সেই সারিটি আসলে রামানুজনের বার্থডে 22/12/1887 এটাকে রিপ্রেজেন্ট করছে। তো ম্যাজিক স্কোয়ার এটাই যে যে কোনো সারি যোগ করলে সারিগুলোর সংখ্যাগুলোকে যোগ করলেই তার যোগফল হবে 139। এরকম একটি সুন্দর স্কোয়ার তিনি স্কোয়ারের ধারণা তিনি দিয়েছিলেন। এরকম বহু আরো অবদান রয়েছে, ওনার অবদানের শেষ নেই। মাত্র অল্প বয়সেই তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন, কিন্তু তার বহু অবদান রয়েছে, সেগুলোর সমাধান নিয়ে এক একজন বিজ্ঞানী কাজ করছেন, তাদের সারা জীবন সেই সমাধান খুঁজতেই চলে যাচ্ছে। তিনি এমন এমন সুন্দর সুন্দর সমাধান রেখে গেছেন। তো একজন ভারতীয় হিসাবে আমরা অত্যন্ত গর্বিত তেনাকে নিয়ে, এবং তার জন্মদিন জাতীয় গণিত দিবস হিসাবে পালন করা আমাদের কাছে অত্যন্ত আনন্দের। এই বলি আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ পামিত। থ্যাংক ইউ দেবাঙ্গনা। স্যারের পারমিশন নিয়ে বলছি, আমি পরের নামগুলো বলে যাচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ বলুন স্যার। পরে আমাদের দ্বিতীয় প্রেজেন্টার রয়েছে। ধন্যবাদ প্রথম আমাদের দেবাঙ্গনাকে, ও খুব সংক্ষেপে তার বিষয়বস্তু তুলে ধরেছে, এটা সত্যি ধন্যবাদের, এবং নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ করেছে ও। এরপরে আমাদের দ্বিতীয় প্রেজেন্টার অরিন্দম ঘোষ, আমাদের নন্দঘোষ বিটি কলেজের স্টুডেন্ট, ফিজিক্সের স্টুডেন্ট, আর দেবঙ্গনা ম্যাথামেটিক্স স্টুডেন্ট ছিল। ওর বিষয়বস্তু হচ্ছে দ্য লাইফ অ্যান্ড ওয়ার্ক অফ মেঘনাথ সাহা আ স্টাডি। অরিন্দম, তুমি উপস্থিত প্রেজেন্টার রয়েছো? হ্যাঁ স্যার রয়েছি। তুমি ভিডিও অন করে দেখাবে। স্যার পাওয়ার পয়েন্ট আছে তো, মানে ভিডিওটা করলে একটু পাওয়ার পয়েন্টটা ইয়ে হয়ে যেতে পারে, PowerPoint শুধু পাওয়ার পয়েন্টই দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। Good evening, everyone. My topic today is the life and work of Dr. Meghnad Shah, a study, and I will discuss in shortly what I find. So today is the National Mathematics Day, which is celebrated on the birth anniversary of Srinivasa Ramanujan sir. He was known as the man who knew infinity. But today's topic for me is the life and work of Dr. Meghnad Shah. So, who was Meghnad Shah? So, he was an Indian astrophysicist who developed the Saha ionization equation, which is used to describe the chemical and physical condition in star. So, before going into his work, I would like to mention some of
his early life, as he was Indian, obviously by birth, and his field of work was physics and mathematics, and he worked in various universities and institutions like the Allahabad University, Imperial College of London, Indian Association for Cultivation of Science, and as well as University of Calcutta. He derived many equations, and he has a many important work in his life, but he was mostly known for a thermoionization equation or the Saha ionization equation, and he died on February 16th in 1956. So in his early life, he was born in actually the present in Bangladesh. He was born in 1893 in Shauratoli, which is now in Dhaka district of Bangladesh, and he was, as we can see, the fifth children of Jagannath Saha and his wife Bhuvaneshwari Devi. He belonged to a very poor family, and in 1905 he attended the government collegiate school. And there is an interesting fact in that year, that year is known as the start of the Bangabhanga movement, and he got expelled from that school for protesting against Bangabhanga. In 1911, he graduated from Dhaka College, which is equivalent to a higher secondary degree at that time. And in 1913, he came to presidency. He graduated and got his bachelor's degree in science. He was basically a student of applied mathematics or mixed mathematics, and he was graduated and got his bachelor's degree of science in 1930, and he completed his MSc in 1915 from the same college, that is the Presidency College under the University of Calcutta. And at that time, Satyendranath Bose, that is, who is popularly known as the joint writer of the Bose-Einstein statistics in 1924, was his class fellow, and they graduated and they mastered together from Presidency College on 1915. And before going to his detailed work of his life, we would like to convey the objectives of the study, which is the main objectives of this study is to discuss the life and work of Meghnad Saha, to present his work in astrophysics, to discuss the importance of his work in field of science and technology, and to his contribution in transforming India. So, if his early career is concerned, he was appointed a lecturer in mathematics first, but then later in 1916 he transferred to the physics department, and that time the HOD or the head of the department of that physics department was Professor C.V. Raman, and he went into some dispute with C.V. Raman, and he left Calcutta University and went to Allahabad University in 1923. Then he and Satyendranath Bose published the first English translation of Albert Einstein and Hermann Minkowski's paper on relativity. So it was a revolutionary move, as we can see that the Nature journal wrote in 1922 that translation of Albert Einstein's work will be of service to those who were unfamiliar with German and wish to grapple with the pioneer works, some of which are rather inaccessible. So basically he made that journal or work of Einstein available to everyone. After that, the Royal Society of London elected him as a fellow in 1927, and if we come to his main work, we can see that he has some remarkable contribution in the field of astrophysics, and he is mainly known for the ionization formula, and with the help of the ionization formula and others, he invented an instrument that can measure the weight and pressure of solar rays. And as we are already mentioned, that his main equation he was known for the famous equation which is known as the thermoionization equation, and he was nominated for the Nobel Prize in 1935 and 1936. So if we come to his main work, that is the thermoionization equation, which is used to determine the degree of ionization
of gas in the outermost layer of sun or any other stars. Basically, he described the degree of ionization as a form of dependent on temperature and pressure. As this is the equation that he wrote, and the terms are explained in this manner. But I'm not going into the details of the equation as the time is very short here, but we can understand that from this equation we are able to explain the spectral lines, and we can determine the temperature of the outermost layer of the sun and other stars. So what is the main importance of the equation? It was the equation. In this equation, it was explained that how the ionization of the gases will vary with the temperature and pressures in a star. Also, he theorized that due to extraordinary high temperature inside the sun, atoms get ionized and become positively charged. Also, using the equation, one could explain the solar spectrum, and also with this equation we can explain the varied nature of the stellar spectra, and we can give some physical interpretation to the spectral sequence of the solar spectra. So this equation will give allowed us to have an insight of the interior of the suns and stars, what are they made of or what kind of chemical composition they have. And like this is the structure of a sun, and we can see that there are different zones in the sun, and there are different temperature on the different areas, and by the spectral layer we can determine mainly the surface temperature of a sun using it. And also this ionization equation allowed us to determine the ionization potential of different elements that are present in our nature, that is calcium, barium, strontium, and etc. There are many. So this is our representative spectra of the sun, and by which we can clearly see that if the spectra looks like the O line, that means the surface temperature of that star will be greater than 30,000 degrees centigrade, and if the spectral line looks like the M line, then the temperature will be much lower, that is lower than 3,900 degrees centigrade. With this representative spectra or with this equation, we can determine the different temperatures and explain the various nature of the spectra from any sun or any stars or the sun. And there are a few other contributions apart from the ionization equation, which is the atomic and molecular spectroscopy, the nuclear physics. He also helped in propagation of radio waves and determining the age of rocks. But he not only limited himself in the field of science, he also involved himself to transforming on India to a better country, and he also the chief architect of river planning in India and prepared the original plan of Damodar Valley project. And the Saha's work was acknowledged by many, and Norwegian astrophysicist Svein Rosland wrote, and I quote him, that although Bohr must thus be considered the pioneer in the field of atomic theory, it was the Indian physicist Meghnad Shah who first attempted to develop a consistent theory of spectral sequence of the stars from the point of view of atomic theory. The impetus given to astrophysics by Saha's work can scarcely be overestimated, as nearly all later progress in this field has been influenced by it. And he also wrote many books like The Principles of Relativity with S.N. Bose, or Satyendranath Bose was a co-author of that. And there are some books that Dr. Meghnad Shah wrote in his life. And in his final life, in 1952, he stood as an independent candidate for parliament and was elected by a wide margin. Also, his own observation, because he didn't wanted himself to confined into only the field of science and technology. Also, he wanted to take part in transition of a modern India. So he said, scientists are often accused of living in the ivory tower and not troubling their mind with realities
Apart from my association with political movements in my juvenile years, I had lived in Ivory Tower up to 1930. But science and technology are as important for administration nowadays as law and order. I have gradually glided into politics because I wanted to be of some use to their country in my humble way. And finally, he died on 1956 on February 16th due to an heart attack. So, in this chapter, we revisited his equation and discussed his importance. Also, there was an interesting fact, or we can clearly see that the Satyendranath Bose wrote about Meghnad Saha that, as you can see, that do you know what Meghnad did? Sitting at home, he measured the temperature of stars. That was the magnitude of work of Dr. Meghnad Saha, that with this equation, or with the help of this equation, one can measure the temperature of stars sitting in a laboratory. So, this is my tribute to him and for his work in transforming India as well as in the field of science and technology. And I thank Dr. Surapati Pramanik sir for giving me the opportunity to present the paper, and also my classmate Anirban Chakraborty for helping me in selecting the present topic for the presentation. And these are the references that I used in this study. And finally, thank you all for listening patiently to me. অডিয়েন্সকে বলবো, যদি কোনো প্রশ্ন রাখে কেউ মানে অডিও অন করে প্রশ্ন করতে পারো অরিন্দমকে। যদি কেউ কারো কিছু জানার থাকে প্রশ্ন করতে পারো। হ্যাঁ, তোমাদের যদি কোয়ারি থাকে, আর যদি কারো কোয়ারি থাকে তিনি কিন্তু প্রশ্ন করতে পারেন অরিন্দম মুখোশকে। অরিন্দম ঠিক টাইমে শেষ করেছে। কোনো কোয়ারি আছে অরিন্দম? আমি শুধু একটা কোশ্চেন করবো। হ্যাঁ স্যার, মেঘনাদ সাহার কাছ থেকে আমরা ইন্সপিরেশন কিভাবে পেতে পারি, আর তুমি কিভাবে পেয়েছো? আমি একটা জিনিস বলতে চাই, উনি যখন হিন্দু প্রথম এখানে আমাদের প্রেসিডেন্সি কলেজে আসেন এবং হিন্দু হোস্টেলে উনি ছিলেন একজন শূদ্র সম্প্রদায়ের লোক, এবং ওনাকে বিভিন্ন বাধা বিপত্তির মুখে পড়তে হয়েছিল, কারণ সেই সময় আমাদের সমাজে বর্ণ বৈষম্যটা খুব বেশি ছিল। এমনকি অনেকে ছিল যে যারা তার সঙ্গে পড়তে চাইতো না, একসাথে থাকতে চাইতো না, একসাথে খেতে চাইতো না। এই প্রতিকূলতার মধ্যে দিয়েও উনি এরকম একটি জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, এবং শুধু তাই নয়, এবং শুধুমাত্র সায়েন্স এবং টেকনোলজির ক্ষেত্রে নিজেকে সীমাবদ্ধ না রেখে দেশের অগ্রগতিতেও নিজের অবদান রেখেছেন। এই দিকগুলো, যে নিজের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বাধার সম্মুখীন হয়েও যে এইভাবেও নিজেকে প্রতিষ্ঠিত করা যায় এবং দেশের কাজে এবং বিজ্ঞানের ক্ষেত্রে নিজের উন্নতির রাস্তা এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই দিকটা আমাদেরকে, আমার মনে হয়, ওনার কাছ থেকে শেখার আছে আমাদের সবার। স্যার, আপনি মিউট আছে। হ্যাঁ, ধন্যবাদ অরিন্দম, তুমি খুব ভালো উপস্থাপন করেছো এবং খুব ভালো ব্যাখ্যা করেছো। আমরা ভীষণ খুশি, খুব ভালো। তুমি এরকম কাজ আরো করো, আমরা তোমাদের পাশে রয়েছি। কলেজের প্রত্যেক স্যার ম্যাডাম তোমাদের পাশে রয়েছে। তোমরা আবার গবেষণা করো, ভালো করে অ্যাসাইনমেন্ট করো, জীবন উন্নতি করো, এটা আমরা চাই। আর আজকে গরিব দিনের জন্মদিন, আমরা বুঝতে পারছি গরিবটা সব জায়গায় লাগে, কেমন? সুতরাং তুমি আরো উন্নত করো। আমি এবার নেক্সট আমাদের প্রেজেন্টার সুমন দাস। সুমন দাস, তুমি উপস্থিত রয়েছো, এবার তুমি দাও। সুমন দাসের পরিচয় দিই। সুমন দাস হচ্ছে ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্স, ত্রিপুরা ইউনিভার্সিটি রিসার্চ স্কলার। হ্যাঁ, উপস্থাপন করো সুমন। Good evening, everyone. Now I am share my screen. The title of my presentation is Pairwise Nutroscopic B open set in Nutroscopic Biotopological Space. The objective of this study to introduce pairwise nutroscopic B open set in Nutroscopic Biotopological Space and to investigate some of their basic properties. We know that
the year 1998, Smorenberg introduced the concept of nutrosophy, and in the year 2005, he introduced the nutrosofic set as a generalization of internistic fuzzy set. Thereafter, so many researchers give their contribution in the area of nutrosofic set, and thereafter, Salama and Elbowy in the year 2012 introduced nutrosofic topological space. Later on, the concept of nutrosofic bitopological space was introduced by Ostark and Oskan in the year 2019. Now, here are some preliminary definitions. First definition is on nutrosofic set. A nutrosofic set H over a fixed set H is denoted by H equal to Y T Y IHY FHY such that Y belongs to capital X, where THY, IHY and FHY are the truth, indeterminacy and false membership values of Y, and the sum of all three components lies between 0 and 3. And here it is an example of nutrosofic set. Now, in definition 2.2, we give some properties of nutrosofic sets. Here, two nutrosofic set, and the first one is nutrosofic null set 0n, and the second one is nutrosofic whole set 1n. Now, it is the definition of nutrosofic topological space, which was defined by Salama and Elbowy in the year 2012, and it is an example of nutrosofic topology. And in the year 2019, Ostark and Oskan defined the nutrosofic bitopological space as follows. And suppose x tau 1 and x tau 2 are two different nutrosofic topological space, then the structure x tau 1 tau 2 is called a nutrosofic bitopological space. And one example on nutrosofic bitopological space is given here. Now, pairwise nutrosofic open. Assume that x tau 1 tau 2 be in nutrosofic bitopological space, then in nutrosofic set H over X is called a pairwise open set in x tau 1 tau 2 if there exists a nutrosofic open set G1 in tau 1 and then nutrosofic open set G2 in tau 2 such that H equal to G1 union G2, and it is an example of nutrosofic pairwise nutrosofic open set. Here we define some weak open sets. First one is tau is a nutrosofic semi-open sets, and second one is tau is a nutrosofic p-open sets, and third one is tau is a nutrosofic b-open set. Now, theorem 3.1. Suppose x tau 1 tau 2 be a nutrosofic bitopological space. Now, if G is a tau I nutrosofic closed set and then tau is a nutrosofic p-open set in x tau 1 tau 2, then G is a tau is a nutrosofic semi-open set, and the proof is given below. Now, theorem 3.2. Suppose x tau 1 tau 2 be a nutrosofic bitopological space if G is a tau is a nutrosofic open set and a nutrosofic tau is a nutrosofic semi-open set, then G is a tau is a nutrosofic free open set, and the proof is also given below. Now, theorem 3.3. Let x tau 1 tau 2 be nutrosofic bitopological space if A is a tau is a nutrosofic semi-open set or tau is a nutrosofic p-open set, then A is a tau is a nutrosofic b-open set. The proof is given below. Now, definition 3.2. And nutrosofic set H is called a pairwise tau is a nutrosofic semi-open set or pairwise tau is a nutrosofic pre-open set in a nutrosofic bitopological space x tau 1 tau 2 if H equal to K union L, where K is a tau is a nutrosofic semi-open set or tau is a nutrosofic pre-open set, and L is a tau Ji nutrosofic semi-open set or tau Ji nutrosofic pre-open set in x tau 1 tau 2. And definition 3.3 is on nutrosofic pairwise tau is a nutrosofic b-open set. Now, theorem 3.4. In a nutrosofic bitopological space x tau 1 tau 2, every pairwise tau is a nutrosofic semi-open set is a pairwise tau is a nutrosofic b-open set. Now, theorem 3.5. The union of any two pairwise tau is a nutrosofic b-open set in a nutrosofic bitopological space x tau 1 tau 2 is again a pairwise
tau is a nucleosophic B open sets. Now conclusions. In this presentation, we have presented the notion of nucleosophic B open sets, pairwise nucleosophic B open set in a nucleosophic bitopological space. We also investigate their basic properties. Now it is the references. And thank you all. Thank you. থ্যাংক ইউ সুমন, তুমি খুব ভালো উপস্থাপন করেছো। আমি যারা আমাদের রয়েছেন যারা এখানে রয়েছেন তাদের কোনো কোয়েরি থাকলে প্রশ্ন করতে পারেন। বললাম কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। এই টপিকটা নিয়ে আমি আর একটু পড়াশোনা করি, তারপর প্রশ্ন করব। আচ্ছা, আমার একটা প্রশ্ন সুমনের কাছে, যে সুমন মানে নিউক্লিওটিক সেটের যে সম্ভাবনা অন্যান্য সেট থেকে কোন দিক থেকে বেশি? নিউক্লিওটিক সেট বা এই যে কাজগুলো করছো বা স্পেসে, মানে এর আগামী দিনে কতটা বেশি মানে প্রয়োগের সম্ভাবনা বেশি? অ্যাকচুয়ালি স্যার বাইটোপোলজিতে এগুলা জাস্ট অ্যাপ্লাই করছি স্যার, এগুলা রিয়েল লাইফ কোনো অ্যাপ্লিকেশন এখনো খুঁজে পাইনি স্যার আমি। এখনো নতুন ফিল্ড, তার মানে আমরা এটা বুঝতে পারছি এটা নতুন ফিল্ড। আসলে নতুন ফিল্ডে কাজ করা সবসময় কঠিন, এর মধ্যে এগিয়ে চলেছে। সুকুমার অনেক ধন্যবাদ এবং আমাদের শুভেচ্ছা রইলো। তুমি আরো সফল হও এবং তুমি যে গবেষণার যে বিষয়বস্তুটা নিয়েছো সম্পূর্ণ নতুন, এবং সম্পূর্ণ নতুন তো যা তুমি করবে সবগুলো নতুন কন্ট্রিবিউশন হবে। তো আজকে আমরা বিশেষ গণিত প্রতিভা শ্রীবাসের জন্মদিন পালন করছি, এবং সেখানে তুমি যার পেপার প্রেজেন্ট করলে সেটা হচ্ছে নিউক্লিওটিক সেট, যিনি আবিষ্কার, তিনি এক প্রতিভার ব্যক্তি, তিনি হচ্ছেন স্টুডেন্ট মান্ড আছে, এবং তার কাজকে তুমি নতুন একটা ডাইমেনশন নিয়ে যাচ্ছ বায়োটোপোলার স্পেস। আমরা তোমার আরো ভালো কাজ আশা করি এবং শুভেচ্ছা জানাই। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমাদের এই পরের বক্তা রয়েছে উপস্থাপক রুমি রায়। রুমি রায় হচ্ছে রিসার্চ স্কলার, ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্স, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, IST শিবপুর। রুমি রায়, তুমি উপস্থিত আছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তুমি তোমার প্রেজেন্টেশন শুরু করো। ওকে স্যার। Good evening, everybody. The title of my presentation is Vikor Method for Multi-Attribute Decision Making in Rough Nucleosophic Set Environment and in Interval Rough Nucleosophic Environment. In this paper, we develop a new multi-attribute decision-making strategy based on the Vikor method in rough nucleosophic environment and in interval rough nucleosophic environment. We also present two numerical examples to show the effectiveness and applicability of the proposed method. In this section, we provide some basic definitions and some which are useful in the paper. The first definition is of nucleosophic set, then rough nucleosophic set, interval rough nucleosophic set, and after that Euclidean distance between rough nucleosophic sets and Euclidean distance between interval rough nucleosophic sets. Now this section 3 is the main portion of my paper. In this section, we develop decision-making models to solve multi-attribute decision-making problems with rough nucleosophic environment information using the economy. To demonstrate the algorithm, I consider C1, C2 up to Cm be the set of attributes and A1, A2 up to AN be the set of alternatives.
and W1, W2, up to Wn is the weight vector of criteria with all Wj greater or equal to 0 and sigma j equal to 1 to n, Wj equal to 1. Now I explain my algorithm. In the step 1, I convert the evaluation information into rough nucleosophic set. After transferring the evaluation information into rough nucleosophic set, the transfer decision matrix can be denoted as like this, where each entries each entries are Zij, which are defined like this. In step 2, I calculate the positive ideal solution and negative ideal solution. For this, I define the positive ideal solution and negative ideal solution. The equation 3 is the positive ideal solution and the equation 4 is the definition of negative ideal solution. In step 3, I compute the Euclidean distances of each alternative from the positive ideal solution and the negative ideal solution. These distances can be calculated using equation 1, which I provide in section 2. Now in step 4, I compute the utility values and the regret values. Equation 5 is the definition of utility values Si, and equation 6 is the definition of regret values Ri. In step 5, I calculate the values of Qi. This is the definition of Qi. And now in the last step, we can sort the alternatives according to the values of S, R and Q. The smaller the value, the better is the alternative. We also calculate, we also sort and compromise solution, and using this condition, that is acceptable advantage, it's Q2 minus QA1 greater or equal to DQ. This is the condition. Now in section 3.2, we develop this decision making model to solve multi-attribute decision making problems with interval rough nucleosophic information using different methods. Here also I consider set of attributes C1, C2 up to Cm and set of alternatives A1, A2 up to An. And W1, W2 up to Wn is the set of weight vector. In step 1, I convert the evaluation information into interval rough nucleosophic sets. This is the matrix, decision matrix D, where each entries and like this. In step 2, I calculate the positive ideal alternative and negative ideal alternative. This equation 8 and equation 9 are the definitions of positive ideal solution and negative ideal alternative. In step 3, I compute the Euclidean distances using equation 2. This equation 2 we provide in section 2. In step 4, I compute the utility values and regret values. Excuse me. In step 5, I calculate the values Qi. This is the definition of Qi, this equation 12. And in step 6, I sort alternatives according to the values of S, R and Q. The smaller the value, the better is the alternative. And step 7, then I find a compromise solution with this condition. In section 4, we provide two numerical examples. One is for rough nucleosophic set environment and another is for interval rough nucleosophic environment. In the first example, I considered a problem to select the most suitable laptop for random use.
There are three alternatives, that is three initially chosen laptops, A1, A2 and A3, and four attributes: reasonable price, the features, reasonable price, customer care and risk factor. The weight vectors are 0.35, 0.25, 0.25, 0.15. These here are the calculation steps. Next, step by step calculation. First step, I construct decision matrix with Rupnik-Zofik number. In second step, I determine the positive and negative ideal alternative. In third step, I calculate the Euclidean distances. Fourth step, calculate the values of SIRI and then QI. And in the last step, we rank the preference order. And the best alternative is A1 with QA1 equal to 0. And alternative A3 can be compromised solution. Now in second example, I explain the model with interval Rupnik-Zofik set environment. Here also I select a problem to select the most suitable laptop for random use. Here also there are three initially chosen laptops, A1, A2, A3 and four attributes: feature, reasonable price, customer care and risk. Weight vectors are 0.35, 0.25, 0.25 and 0.15. First step, I construct the decision matrix with interval Rupnik-Zofik number. And this table 1 is the decision matrix. In second step, determine the positive and negative ideal solution, and which is shown in table 2. In third step, I calculate the Euclidean distances, which are the results are shown in table 3. And fourth step, we calculate the values of SIRI, and then in fifth step, calculate the values of QI, and in the last step, we sort the alternatives. Here also the best alternative is A1 with QA1 equal to 0, and alternative A3 can be a compromise solution. In section 4.3, we compare the result with other existing methods like bidirectional projection measure, Hamming similarity measure and Topsis method. The ranking orders are shown in this table, table 5. The conclusion: in this study, we develop a new Vicor method for solving multi-attribute decision-making problems in Rupnik-Zofik environment and in interval Rupnik-Zofik environment. For this, we extend the existing Vicor method both in Rupnik-Zofik environment and in interval Rupnik-Zofik environment. Then we apply the new method to solve the problem of selecting the best suitable laptop for random use to show the applicability and effectiveness of the new method. The attribute values are given in the form of Rupnik-Zofik or interval Rupnik-Zofik values respectively. We ranked the alternatives by using the proposed Vicor method based on the Euclidean distance. We also compared the obtained result with the other existing methods like bidirectional projection method, Hamming similarity measure and Topsis method. In the future work, we shall extend the method to other decision data and develop the applications. These are the references. Thank you. থ্যাংক ইউ রুমি রায়, তোমার সুন্দর উপস্থাপনার জন্য। যদি কেউ প্রশ্ন করতে চান প্রশ্ন করতে পারেন। কল্যাণ, কোনো প্রশ্ন আছে? আমার একটা প্রশ্ন আছে। ভিকোর মেথডটা নিউক্লিওজোফিক নাম্বারের এনভায়রনমেন্টে কি হয়েছে এ সম্পর্কে রুমি কি একটু যদি বলে। হয়েছে,
আচ্ছা, নিউট্রিজোবিক নাম্বারের ভিকোর মেথড, সেখানে ইনডিটারমিনেসি জায়গাটা কিভাবে ডিল করা হয়েছে যদি জানা থাকে একটু বলো। মানে এক্সাক্ট এই মুহূর্তে আমার খেয়াল নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ওটা দেখবো, ওটা আমার একটু ইন্টারেস্ট আছে, ওই জন্য প্রশ্নটা করলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি যে ভিকর মেথড আর নিউট্রিফিক সেট ইনভেন্টে ডিফাইন্ড বা মেথডটা আগে হয়েছে, এস্টাবলিশড হয়েছে, এবং ট্যাপোলজিক্যাল লিটুইক নাম্বার ডিফাইন মানে এস্টাবলিশড বাই প্রামাণিক এন্ড মল্লিক। হ্যাঁ, ওটা জানি। আর এইটা নতুন পেপার হয়েছে, এটা সাবমিটও করেছে বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আশা করছি নিউট্রিফিক সেট সিস্টেম থেকে পাবলিশড হবে, ওটা আন্ডার রিভিউ বা জাস্ট সাবমিট করেছে আর কি ফর্মে। আচ্ছা আচ্ছা। রুবি, তোমাকে আমাদের সবাই শুভেচ্ছা জানাচ্ছি তোমার নতুন কাজের জন্য। আর শুধু আমাকে, আচ্ছা তুমি চলে গেছো, ঠিক আছে। এরপরে আমাদের লাস্ট আজকে আছো। হ্যাঁ, তুমি একটা বলো তোমার কাজের মোটিভেশন কোথা থেকে পেয়েছো, এই রাজনৈতিক এনভায়রনমেন্টে কাজ করার মোটিভেশন কোথা থেকে পেয়েছো, এটাই প্রশ্ন। স্যার মানে ভিডিও মোড আপনি অন করো, ভিডিও মোড অন করো। হ্যাঁ, দিয়ে বলো। স্যার আপনি কিছু পেপার পড়তে দিয়েছিলেন, পেপারগুলো পড়ে ভালো লেগেছিল, তারপরে সেই ফিল্ডে কাজ করা শুরু করি। ওকে, আরো সফল হও, এটাই আমরা সবাই প্রার্থনা করি। কারণ সম্পূর্ণ নতুন ফিল্ডে কাজ করছো, কারণ এখানে এই বিষয়ে কাজ হয়নি বলেই হয়, বিশেষ করে রাজনৈতিক সেট পুরো নতুন এনভায়রনমেন্ট। আমরা সবাই তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করছি তুমি আরো ভালো কাজ করবে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আর আমাদের এই সেমিনারে খুব স্বল্প সময়ের মধ্যে তুমি এসে জয়েন করেছো এবং পেপার উপস্থাপন করেছো, তার জন্য আন্তরিক কলেজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তোমাকে এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের শেষ উপস্থাপক ডক্টর কল্যাণ মন্ডল। কল্যাণ মন্ডল সম্বন্ধে একটু না বললে নয়, তিনি হচ্ছে আমাদের কলেজের 2007-8 ব্যাচ, 8-9 ব্যাচ, সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট। এখান থেকে বিএড করে গেছে, শুধু আমাদের সবার কাছে গর্বের। এবং পিএইচডি করেছে যাদবপুর ইউনিভার্সিটি থেকে, এবং সেখানে ঘটনাক্রমে আমি গাইড হিসেবে কাজ করেছি, যাদবপুর ইউনিভার্সিটির সঙ্গে কাজ করেছি। সুতরাং কল্যাণ মন্ডল আমাদের সঙ্গে ভীষণভাবে জড়িত, আমাদের কলেজের সব কিছুর সঙ্গে জড়িত। এর আগেও যে সেমিনার হয়েছে পেপার প্রিন্ট করে গেছে, এবং কল্যাণ মন্ডল সায়েন্স কংগ্রেসের বেস্ট পেপার অ্যাওয়ার্ড অনেকবার পেয়েছে, খুব গর্বের বিষয়। এবং প্রত্যেকবার যখনই পেপার পড়তে গেছে আমাদের যে রিজিওনাল সায়েন্স কংগ্রেস কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছে। এবং 2019-20 যে লাস্ট যেটা হলো, সেখানেও কিন্তু আউটস্ট্যান্ডিং পেপার অ্যাওয়ার্ড পেয়েছে জোনালে এবং ফাইনালে সেটেও। এবং আমাদের কলেজকে সবসময় কিন্তু সম্মান বয়ে এনে দিয়েছে এবং আমরা তার জন্য গর্বিত। এবং সত্যি সত্যি আমি চাইবো এরকম কল্যাণের মতো অনেক স্টুডেন্ট আমাদের তৈরি হোক। এবার আমি কল্যাণকে অনুরোধ করছি, ওর পেপারের বিষয়বস্তু স্ক্যামার্স রুল ফর এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস আন্ডার নিউটন নাম্বার এনভায়রনমেন্ট, অর্থাৎ এই পেপারটা সম্পূর্ণ নতুন হবে, এর আগে এই বিষয়ে কেউ কাজ করেনি। হ্যাঁ, আমি এবার অনুরোধ করছি কল্যাণ মন্ডলকে, ডক্টর কল্যাণ মন্ডলকে তার পেপার উপস্থাপন করার জন্য। থ্যাংক ইউ স্যার। আমি আমার পেপারটা স্ক্রিন শেয়ার করছি। আমার পেপারের নাম হচ্ছে ক্র্যামার্স রুল ফর এ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস আন্ডার নিউটনিক নাম্বার এনভায়রনমেন্ট। আমরা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি তারা সবাই জানি যে বর্তমান হায়ার সেকেন্ডারি সিলেবাসে ক্র্যামার্স রুল রয়েছে, যে ক্র্যামার্স রুলের সাহায্যে একটা সিস্টেম অফ ইকুয়েশনস অ্যালজেব্রিক ফর্মে যেগুলো আছে সেগুলোর সলিউশন বার করা সম্ভব। এবং এক্ষেত্রে যে কটা ভেরিয়েবল থাকবে সেই কটা ইকুয়েশন প্রাথমিক কন্ডিশন। এবার আমার এই পেপারটায় আমি যেটা করেছি সেটা হচ্ছে এই যে ক্র্যামার্স রুল যে অ্যালজেব্রিক মেথডে যে সলভ করা হয়, সেখানে কোএফিসিয়েন্ট ভেরিয়েবলের ভ্যালুগুলো সব একটা ক্রিস্প ভ্যালু থাকে, অর্থাৎ 2, 3 বা সাম ফ্র্যাকশনস বা ইন্টিজার্স এরকম ফর্মে থাকে। এই পেপারটায় যেটা করা হয়েছে, ক্র্যামার্স রুলটাকে এক্সটেন্ড করা হয়েছে ইন নিউটনিক নাম্বার এনভায়রনমেন্ট। এই ব্যাপারটা করতে গিয়ে প্রথমে যে এক্সিস্টিং ক্র্যামার্স রুল আছে সেই ক্র্যামার্স রুলটা
নিউট্রিজিবিক নাম্বারে জাস্ট কনভার্ট হয়েছে। এই পেপারটার মূল অবজেক্টিভ হচ্ছে এক্সিস্টিং যে ক্র্যামার্স রুল আছে সেটাকে নিউট্রিজিবিক নাম্বার এনভায়রনমেন্টে ট্রান্সফার করা। অর্থাৎ আমাদের প্রাত্যহিক জীবনে বা প্র্যাকটিক্যাল লাইফে আমরা সবসময় ইনডিটারমিনেসির সম্মুখীন হই, অর্থাৎ শিওর করে কিছু বলা যাচ্ছে না এরকম সিচুয়েশন প্রচুর প্রচুর পরিমাণে আছে। তাই এই ব্যাপারটাকে খুব ভালো ডিল করতে পারে যেহেতু নিউট্রিজিবিক নাম্বার, তাই ক্র্যামার্স রুলটাকে নিউট্রিজিবিক নাম্বার এনভায়রনমেন্টে করার চেষ্টা করা হয়েছে এই পেপারটায়। আর দুটো কাজ করা হয়েছে, সেটা হচ্ছে যে ইন্টারভালটা রয়েছে নিউট্রিজিবিক নাম্বারে, আমি একটু পরে নিউট্রিজিবিক নাম্বারের ব্যাখ্যাটা আসছি, সেটাই ইনডিটারমিনেন্সি যে ভ্যালুটা সেটা 0 থেকে 1 এর মধ্যে থাকে। এই যে ভেরিয়েশনস, এই সমস্ত ভেরিয়েশনের সলিউশন গুলো কিরকম হয় টোটাল ব্যাপারটা এই পেপারে অ্যানালাইজ করা হয়েছে। আর সবচেয়ে বড় কথা, ইনডিটারমিনেন্সি সিচুয়েশনটাকে ট্যাকল করার জন্যই পেপারটা করার চেষ্টা করা হয়েছে। এবার আমি বলি হোয়াট ইজ নিউট্রিজিবিক নাম্বার। নিউট্রিজিবিক নাম্বার হচ্ছে এমন একটা নাম্বার যে নাম্বারটার দুটো সেকশন আছে, একটা ডিটারমিনেন্ট পার্ট আর একটা ইনডিটারমিনেট পার্ট। এই টোটালটা মিলে নিউট্রিজিবিক নাম্বার। আমি একটা খুব সহজ এক্সাম্পল বলি। কেউ যদি বলে কোন একটা স্টুডেন্ট পরীক্ষায় কত পাবে, তাহলে তার মাস্টার মশাই বা তাকে যারা পড়িয়েছে তারা এরকম বলতে পারে যে স্টুডেন্টরা পরীক্ষায় 70 কনফার্ম পাবে এবং 70-র বেশিও পেতে পারে। এই টোটাল ব্যাপারটাকে নিউট্রিজিবিক নাম্বার দিয়ে সুন্দর ব্যাখ্যা করা যায়। এই এক্সপ্রেশনটাকে আমরা লিখতে পারি যে 70 প্লাস 30 ইন্টু আই। তাহলে এই আয়ের মানটা 0 থেকে 1 এর মধ্যে। তাহলে আয়ের মান যদি 0 হয় তাহলে সেই স্টুডেন্টটি 70 পাবে। আয়ের মানটা যদি 0 থেকে বাড়তে থাকে তাহলে সেই স্টুডেন্টটা 100-র দিকে মান চলতে থাকবে। তাহলে এই টোটাল ব্যাপারটাকে একটা ডিটারমিনেন্ট পার্ট, যে ব্যাপারটাকে শিওর হয়ে যাচ্ছি সেই ব্যাপারটাকে ডিটারমিনেন্ট পার্ট, আর যে ব্যাপারটা আমরা বুঝতে পারছি না, আমাদের মধ্যেও ধোঁয়াশা রয়েছে, শিওর করে বলা যাচ্ছে না, সেই ব্যাপারটাকে ইনডিটারমিনেট পার্ট হিসেবে দেখানো হয়েছে। এবার বলি এক্সিস্টিং ক্র্যামার্স রুল। এক্সিস্টিং যে ক্র্যামার্স রুল রয়েছে সেটার মূল ফরম্যাট হচ্ছে, এক্সিস্টিং যে ক্র্যামার্স রুল রয়েছে সেটার মূল ফরম্যাট হচ্ছে ax ইকুয়াল টু b। এই ধরনের একটা ম্যাট্রিক্স ইকুয়েশন থাকবে যেখানে a একটা স্কয়ার ম্যাট্রিক্স আর x টা একটা কলাম ম্যাট্রিক্স, b টা একটা কলাম ম্যাট্রিক্স। এবার সলিউশন সিস্টেমের যে টেকনিক ম্যাথমেটিশিয়ান ক্র্যামার দিয়েছিলেন সেটা হচ্ছে ভেরিয়েবলের ভ্যালুগুলো যদি আমরা xi হিসেবে ধরি, তার ভ্যালুটা হচ্ছে ডেট ak বাই ডেট e। হোয়াট ইজ ak? ak হচ্ছে স্কয়ার ম্যাট্রিক্সের ফার্স্ট কলামটা b দ্বারা রিপ্লেস হবে, সেটার ভ্যালু যা হবে সেটা হচ্ছে x1। আর যদি সেকেন্ড কলামটা b দ্বারা রিপ্লেস হয় তারপর ক্যালকুলেশন করা হয় সেটা হবে x2। এইভাবে চলতে থাকবে। আমাদের এই পেপারটা যেটা করা হয়েছে সেটা হচ্ছে টোটাল সিচুয়েশনটা ইনডিটারমিনেসি এনভায়রনমেন্টে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ প্রসেস যে মোড়ক, সিস্টেমের যে মোড়ক সেটা একই আছে, কিন্তু যে কোএফিশিয়েন্ট ভ্যালু, ভেরিয়েবলের ভ্যালু, এগুলো সবই ইনডিটারমিনেসি সিচুয়েশনে রাখা হয়েছে। এখানে একটা এক্সাম্পল থেকে বোঝা যাবে পুরো ব্যাপারটা। আমরা একটা সিস্টেম অফ ইকুয়েশনস নিয়েছি, সেটা হচ্ছে 2 প্লাস i ইন্টু এক্স প্লাস 4y প্লাস 2 মাইনাস 3i ইন্টু জেড ইকুয়াল টু 10। এইরকম করে আরো দুটো ইকুয়েশন নেওয়া হয়েছে। এখানে ভেরিয়েবল হচ্ছে এক্স, ওয়াই অ্যান্ড জেড, আর 3টে ইকুয়েশন, অর্থাৎ 3টে ভেরিয়েবল, 3টে ইকুয়েশন। তাহলে এখানে আমরা ক্র্যামার্স রুল ইউজ করতে পারি, এবং ক্র্যামার্স রুল ইউজ করার সময় যে টেকনিকটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে স্কয়ার ম্যাট্রিক্সটা এখানে তার নাম ANN, কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা নেওয়া হয়েছে, বি ম্যাট্রিক্সটা 10, 15, 12, 3x1 ম্যাট্রিক্স। এবার ডেট ভ্যালু বার করা হয়েছে, কারণ এক্সিস্টিং যে নিউট্রিজিবিক নাম্বার
প্রফেসর মারান্ডাচি আবিষ্কার করেছিলেন এই নাম্বারের কিছু অ্যালগরিদমস, কিছু ক্যালকুলেশনস করার টেকনিক, যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি আবিষ্কার হয়েছে, সেইগুলো এখানে ব্যবহার করা হয়েছে এবং ক্যালকুলেশন করার পর এক্স এর পাওয়া গেছে ইন্ডিপেন্ডেন্সি ভ্যালু, ওয়াই এর একটা মান পাওয়া গেছে, জেড এর একটা মান পাওয়া গেছে। ক্যালকুলেশন করে দেখা গেছে যখন আই এর মান 0 হবে তখন টোটাল সিস্টেমটা এক্সিস্টিং ক্যামারসুলের যে সিস্টেম সেটাই ফিরে আসছে। আর 0 থেকে 1 এর মধ্যে আই এর মান ভ্যারি করলে সেই মানটা আই এর ভ্যালুটা মনে করা যাক আই এর ভ্যালু 0.5, যদি এইটা ইকুয়েশনে বসিয়ে দেওয়া যায় আই এর জায়গা তাহলে এক্সিস্টিং ক্যামারসুলের একটা ফরম্যাট ফিরে আসছে। অর্থাৎ আই এর মানটা তখন আমরা ফিক্সড করে ফেলছি যে কত 0.5 বা 0.6 বা কিছু, তখন এক্সিস্টিং ক্যামারসুলে ফিরে আসছে। কিন্তু যখনই ইন্ডিপেন্ডেন্সি থাকছে তখন একটা জেনারেল সলিউশন আসছে, যেমন এখানে এক্স এর মান আসছে 1/9 মাইনাস 497/261 ইন্টু আই, আই এর মানটা 0 থেকে 1 এর মধ্যে থাকছে। এইরকম ইন্ডিপেন্ডেন্সি ইন্টারভ্যালে ক্যামারসুলটাকে এক্সটেন্ড করা হয়েছে। এই পেপারটার যে মূল বিষয় সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল জায়গায় ইন্ডিপেন্ডেন্সি সর্বত্র রয়েছে, তাই ক্যামারসুলের সাহায্যে সলিউশন করতে গিয়ে যে সিস্টেম অফ ইকুয়েশন আসবে, যে প্রবলেমটা আসবে সেটাতে অবশ্যই ইন্ডিপেন্ডেন্সি ছোঁয়া থাকবে, তাই এই পেপারটার একটা গুরুত্ব রয়েছে। বিভিন্ন প্র্যাকটিক্যাল প্রবলেমে এই পেপারটা ব্যবহার করা যেতে পারে, এই পদ্ধতিটা ব্যবহার করা যেতে পারে। যখন টোটাল সিস্টেমটার মধ্যে একটা অ্যাম্বিগুইটি থাকবে তখন এই মেথডটা ইউজ করা সম্ভব হবে। এটা আমার রেফারেন্স শেষ। থ্যাংক ইউ এভরিবডি। Thank you, Dr. Kolon Mondal, for your nice presentation, innovative presentation. আমি হাউসকে প্রশ্ন করতে বলবো, যদি কোনো প্রশ্ন থাকে, রুমিরায় যদি কোনো প্রশ্ন থাকে বা আরো যদি কারো দেবঙ্গরা কোনো প্রশ্ন তাহলে প্রশ্ন করতে পারো। হ্যালো, যদি কারো কোনো প্রশ্ন থাকে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে নাইস প্রেজেন্টেশন, খুব ভালোই লাগছে। কারণ হচ্ছে এই ধরনের কাজ আমরা ক্লাসে করেওছি, বিশেষ ছাত্র ডেভেলপ করেছে যখন A+IB ফর্মে আমি বিশেষ করে যখন সুযোগ ছিল আর কি ইভ্যালুয়েশন করেছিলাম, সেখানে A+IB ফর্মে ওরা নম্বরও পুট করেছিল এবং ইন্টারনালি আমি আবার করেছিলাম, ছেলেমেয়েরা খুব আনন্দ পেয়েছিল। ব্যাপারটা হচ্ছে এই মোটিভেশনটা কোথা থেকে আসলে কাজে? স্যার সত্যি কথা বলতে কি, ক্লাসে যখন এই টপিকটা আমাকে পড়াতে হয়, তো পড়াতে গিয়ে নিউরোজুবিক নাম্বার নিয়ে যেহেতু আপনার সঙ্গে আমি যুক্ত, সরাসরি যুক্ত, তো এই ব্যাপারটা নিয়ে আমার মনে হয়েছিল যে যেহেতু আমাদের টোটাল প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্সি রয়েছে, তাই এক্সিস্টিং ক্যামারসুলটাকে যদি আমরা এক্সটেন্ড করে দিই ওই ফরম্যাটে, তাহলে আমার মনে হয় এটা একটা ব্যবহারের জায়গা আসবে পরবর্তীকালে। এটা ভাবতে ভাবতেই স্যার এটা করা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি প্রেজেন্টারদের বলবো একটু ভিডিও অন যদি করে আমরা একটা স্ক্রিনশট নিতে পারি, সবাই যারা রয়েছি আমরা সবাই যদি ভিডিও মোডে আসি একটা স্ক্রিনশট নেওয়া যেতে পারে। স্যার এক মিনিট স্যার, সবাইকে একটু রিকোয়েস্ট করছি স্ক্রিনশটে আসার জন্য, ভিডিও মোডে আসো, তাহলে যদি আসুন আর কি, সবাই সকলের অনুরোধ করছি, আর সেক্ষেত্রে আমরা স্ক্রিনশট নিতে পারবো। রেডি? সামথিং প্রবলেমস দাঁড়ান স্যার, হচ্ছে এখন সবাই চলে আসুন, সবাইকে কখন হয়তো চেষ্টা করছি নেওয়ার। আবার নিচ্ছি, হয়েছে স্যার, 1 মিনিট আরেকটা নিচ্ছি। সবাই রেডি? আমাকে দেখতে পাচ্ছি। ওকে, যাদের পাচ্ছি নিয়ে নিচ্ছি। আসো কিছু বলবো। সুমন দাস, তুমি প্রেজেন্ট থাকো। সুমন রয়েছো? সুমন বোধহয় নেই, যাই হোক।
আছি স্যার, আছি। হ্যাঁ স্যার, আপনি শুনতে পাচ্ছেন? স্যার আপনি শুনতে পাচ্ছেন? স্যার মানে স্যার ল্যাব ডিসকানেক্ট হয়ে হয়ে গেছে। গেছে। স্যার বোধহয় নেটওয়ার্ক ইস্যু হয়েছে, স্যার বোধহয় সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেছে। এক মিনিট, ফোন করছেন ধরেনি। নেট শেষ, প্রায় দুটো অনলাইন ক্লাস ছিল। হ্যাঁ স্যার, লেফট করে গেছেন, আপনি একবার জয়েন করুন। হ্যাঁ স্যার, না বলছি না, ঠিক আছে। হুম হুম। আমাদের প্রোগ্রামটা অনেক প্রায় শেষের পথে এগিয়ে এসছেন। ডক্টর সুরপতি প্রামাণিক স্যার হয়তো কোনো সমস্যার জন্য একটু ডিসকানেক্টেড হয়ে গেছেন। তো আমি আমাদের কলেজের টিআইসি ডক্টর সত্যপ্রিয় বেহারা স্যারকে একটু রিকোয়েস্ট করব যে উনি প্রোগ্রামটাতে ওনার কেমন লাগলো হ্যাঁ, পুরো প্রোগ্রামটা বা পুরো সবাইকে ধন্যবাদ। আমি অর্গানাইজেশনটা লাইন কিরকম থেকে বেরিয়ে গেছিলাম কোনো সেটা কারণে, একটু লাইন বলার জন্য। সমস্যা হয়েছিল, আবার চলে এসেছে। এম আই অডিবল? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। Yes, sir. আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটু অনুরোধ করছি ডক্টর সত্য বেহারাকে একটু কিছু বলুন। আপনি গোটা প্রোগ্রামটায় ছিলেন, একটু বলুন স্যার। এই আপনি এই গোটা প্রোগ্রামটা চেয়ারপারসন হিসেবে কিছু বলুন স্যার আমাদের। হ্যাঁ, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো, কিন্তু নেটওয়ার্কের প্রবলেম। হ্যাঁ আমি ফিরে এসেছি, কানেকশন। হ্যালো, আচ্ছা, বেহারা স্যার আপনি আছেন? হ্যাঁ, আছি বলুন। হ্যাঁ, আপনি একটু কিছু বলুন না, গোটা প্রোগ্রামটা যে আমাদের শেষ করলাম মোটামুটি, ধরুন প্রেজেন্টেশন শেষ হলো, ওভারঅল একটু কিছু বলুন আমাদের। বলুন কি, অ্যাকচুয়ালি সবাই তো ভালো দেখলাম যে পেপার প্রেজেন্ট করতেন, তো দেখলাম তো 5-6 জন তো প্রেজেন্ট করে খুব নাইসলি প্রেজেন্ট করে। এবং আপনি তো জানেন যে ম্যাথমেটিক্স আপনার তো ধারণা বেশি, মানে যে ডিপ নলেজ অ্যাবাউট দ্য সাবজেক্ট অফ ম্যাথমেটিক্স। দ্যাট মিনস আই হ্যাভ নো নলেজ, বাট I had the actually seminar presentation by the students and also other scholars from the different universities. এবং প্রোগ্রামটা খুব ভালো লাগলো। কিন্তু আমরা চাইছি আর একটু বড় করে কিছু প্রোগ্রাম যদি করি, তাহলে আমরা সবাইকে নিয়ে করতে হবে, আমরা একটা আলোচনা করবো। তার সঙ্গে সঙ্গে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশনটা থাকবে, এটা অর্গানাইজ করলে হবে। আমরা তো বর্তমান আর কলেজ আমি একটু প্রবলেম হ্যাঁ, এই সার্টিফিকেট তৈরি করবো, আপনি সাইন করে দেবেন, আমরা সাইন করে দেবো, সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে, কেমন, যারা অংশগ্রহণ করেছে। ঠিক আছে, ভালো, কোনো অসুবিধা নেই, সার্টিফিকেট দিয়ে দেবো। কিন্তু রেকর্ড এড টু জেড রেকর্ড পুরো রাখি নেবেন স্যার। হ্যাঁ, রেখা আছে, এবং অ্যাবস্ট্রাক্ট ভলিউমটা বের করবো আমরা। ওকে, ঠিক আছে, কোনো অসুবিধা কিছু নাই। আর পরবর্তীবারে যেমন ভালোভাবে করলে, আরো একটু বড় করে একটু অর্গানাইজটা করলে ভালো হবে। পেপার প্রেজেন্ট বা কোনো
আমরা আইসবিএন বা আইএসএস নম্বর নিয়ে বুক পাবলিশ করতে পারি বা আস্তে আস্তে পাবলিশ করতে পারে, ভালোই হবে। এটাই যে আপনি তো খুব সুন্দর অর্গানাইজ করেন, আপনি তো পেশেন্ট অনেক, কিছু আমাদের কোনো অসুবিধা নেই। আমার স্টুডেন্ট গুলো দেখলাম যে ভালো প্রেজেন্টেশন করছেন, এবং আমরা ফিউচারে দেখি যে আমরা সবাই স্টুডেন্টকে আমরা যদি আনতে পারি তাহলে খুবই ভালো হবে। থ্যাংক ইউ স্যার। মেনি মেনি থ্যাঙ্কস টু দ্য অর্গানাইজার এন্ড আর আপনাকে তো বেসিক্যালি স্পেশাল থ্যাঙ্কস, কারণ আপনি তো ইনিশিয়েটিভ নিয়ে কাজ করেছেন, মানে ভেরি মিরাকেল থিং। কারণ 2 দিনে আমাকে কালকেই বলেছে এবং খুব সুন্দর করে প্রোগ্রাম করেছে, ভালো লাগলো। এবং ইন ফিউচার উইল ট্রাই টু মেক আনাদার সেম প্রোগ্রাম and students will get benefits as well as all others also will get benefits. Thank you, sir. আমি আমাদের অধ্যাপিকা অরুণা ঘোষকে ভোট অফ থ্যাঙ্কস দেওয়া, তার আগে আমি একটু অনুরোধ করবো আমাদের অধ্যাপিকা ডক্টর কুলি মন্ডলকে কিছু বলার জন্য। ডক্টর কুলি মন্ডল উইল মানে হচ্ছে এখানে আজ প্রেজেন্ট করছিলেন। ডক্টর কুলি মন্ডল। দেখলাম তো। না স্যার, মানে ম্যাম মধ্যে ডিসকানেক্টেড হয়ে গেছে কারেন্ট। আচ্ছা, আমি এবার অনুরোধ করছি আমাদের ভোট অফ থ্যাঙ্কস অরুণা ঘোষ মহাশয়কে। আমাদের অধ্যাপিকা 2018 সালে জয়েন করেছেন, আমাদের নতুন স্টার। অনেক কিছু বলবেন। হ্যাঁ, বাচ্চা বাচ্চা নমস্কার। হ্যাঁ হ্যাঁ। 22শে ডিসেম্বর বিশ্ব গণিত দিবস। এই যে করোনা পরিস্থিতিতে আজকে যে একটা ভার্চুয়াল সেমিনারের আয়োজন করা হয়েছে, সেই মনোগ্রাম। আজকে আমাদের সেমিনারের মূল বিষয় হচ্ছে কন্ট্রিবিউশন অফ রামানুজন ইন ম্যাথামেটিক্স। এই যে বিষয় থেকে আমাদের আজকে মানে এই সেমিনার সংগঠিত হলো। গণিত বিষয়ের অধ্যাপক সুরপতি প্রামাণিক স্যারের দ্বারা এই স্যারকে প্রথমে জানাবো অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আমরা আমাদের কলেজের যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সত্যপ্রিয় বেহেরা মহাশয়ের যে অপরিসীম উৎসাহ, সত্যি সেটা প্রশংসায় না করে পারছি না। তিনি তার বক্তব্যের ছত্রছাত্রেই যে আমাদের গণিতের অপরিহার্যতা সেটা প্রকাশ করেছেন। আমাদের প্রিয় ছাত্রী কমিশিলের যে সুমধুর সঙ্গীত সেটা পরিবেশনার দ্বারা আজকের এই সেমিনারটি শুভ সূচনা হয়েছে। এরপর আমরা দেখেছি যে একের পর এক বক্তব্যগুলিকে অনেক অজানা তথ্য ধন্যবাদ জানাই কলেজের তাদের দর্শনের অপেক্ষায় রইলাম আমরা সবাই। আগামী দিন আমরা এরকম পরিশেষে স্যার এই সেমিনারের যে আয়োজক আমাদের সুরপতি স্যারকে এবং আর বাকি সমস্ত সকল পার্টিসিপেন্টস এবং আমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে অনুষ্ঠানের শুভ পরিসমাপ্তি ঘোষণা করছি। নমস্কার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি শুধু একটা কথা যোগ করে শেষ করবো, একটু ম্যাডামের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এর জন্য। সেটা হচ্ছে এই অনুষ্ঠানটা হওয়ার জন্য যদি ছাত্রদের ভূমিকা সব থেকে বেশি, কারণ ওরা যদি এগিয়ে না আসতো তাহলে কিন্তু এত সুন্দর প্রোগ্রাম হওয়া সম্ভব হতো না। বিশেষ করে অরিন্দম ঘোষ ও সমস্ত অনলাইনের প্রোগ্রামটা আমি ওদের রিকোয়েস্ট, অরিন্দম এবং অনির্বাণকে রিকোয়েস্ট করেছিলাম ওরা যদি ম্যানেজমেন্টে দেখে যাতে অনলাইনে এই সময় কোনো সমস্যা না হয়। ওরা দক্ষতার সঙ্গে করেছে এবং কোনো রকম বিঘ্ন ছাড়াই সম্ভব হয়েছে। তার জন্য ওদের আন্তরিক ধন্যবাদ এবং সমস্ত ছাত্রদের ধন্যবাদ যারা আমাদের পাশে থেকেছে। এবং একটা কথা বলছি, আমাদের টিআইসি খুব কম সময়ের মধ্যে আমি আবেদন জানিয়েছিলাম, উনি তৎক্ষণাৎ মানে আমাদের অনুমোদন দিয়েছেন অনুষ্ঠানটা করার জন্য। এবং উনি যে আশ্বাস দিয়েছেন যে আমাদের অ্যাবস্ট্রাক্ট বের করবেন এবং সবাইকে সার্টিফিকেট দেবেন, তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ওনাকে এই জিনিসটা জানাচ্ছি স্যারকে, টিআইসি স্যারকে, যে আমরা ভবিষ্যতে সত্যি সত্যি বড় সেমিনার করতেও পারি, কোনো অসুবিধা নেই। আমরা একত্রিত হয়ে কাজ করব এবং যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেককে বলি আপনাদের ধৈর্যের জন্য আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি, কারণ একটু যেটা আপনারা রয়েছেন আমাদের ছোট্ট প্রোগ্রাম, কিন্তু যে পেপারগুলো পড়া হলো সেগুলো অসামান্য পেপার। আমি 3টে পেপার ওয়েব অফ সায়েন্সে পাবলিশ হবে, আপনারা কিছুদিনের মধ্যে দেখতে পাবেন। আর 2টো পেপারকে একটু মাঝাঘষা করলে সেটা বড় চ্যানেলে পাবলিশ হবে। তো বুঝতে পারছেন আমাদের, যদিও এটা কোনো নাম দেয়নি, ইন্টারন্যাশনাল কোনো নাম দেয়নি,
কিন্তু গুণগত মান হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলের। আমরা যে কাজই করি আমাদের ম্যাথ ডিপার্টমেন্ট বলুন বা আমাদের কলেজ থেকে যা করা হয়, প্রত্যেকটা পেপারে পরবর্তীকালে কিন্তু বড় বড় জার্নালে পাবলিশ হচ্ছে। আশা করছি আমাদের 3টে পেপার এখান থেকে ওয়েব সায়েন্স এবং কুপার সিন্থেসিস জার্নালে কিন্তু পাবলিশ হবে, আপনারা দেখতেও পাবেন ভবিষ্যতে সেটা। কিন্তু আমরা এক্সট্রা ভলিউমটা করবো। আর আমি আবার ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তার সুন্দর উপস্থাপনার জন্য, আর আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি কমিশনকে। আর ও এত সুন্দর গান গেয়েছে, আমাদের প্রত্যেকে প্রাণ ভরে গেছে। আর প্রত্যেকের শুভকামনায় কিন্তু এই প্রোগ্রামটা আজকে সুন্দরভাবে সমাপ্তির দিকে যাচ্ছে। তাহলে এই বলে আমরা আজকে প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করছি। সবাই Thank you, ভালো sir. থাকবেন, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। ওকে স্যার। Good night, sir. And good night, everyone. আরে বাবু, এই কুটুস, আয় কুটুস।